প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো মাইক্রোপ্লাস্টিক্স নিয়ে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে ধরা ইলিশ মাছে অনেক মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ইলিশের শরীরে বাসা বেঁধেছে ক্যাডমিয়াম, সীসা, পারদ এবং আর্সেনিকের মতো ভারী ধাতু। গবেষণায় দেখা গেছে ইলিশের অন্ত্রে, যকৃতে, এমনকি পেশিতেও পাওয়া গেছে 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা, যেগুলিকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এই কণা প্লাস্টিক ব্যাগ, বোতল, সিনথেটিক কাপড়, টায়ার কিংবা কসমেটিক্স থেকে এসে পড়ে নদী এবং সাগরে। সেখান থেকে তা মাছের শরীরে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মাইক্রোপ্লাস্টিকের পরিবেশগত প্রভাব নিয়ে কাজ করছেন। তিনি বলেন, গবেষণায় যে সামান্য পরিমাণে নমুনায় এত সংখ্যক মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে তা সত্যিই ভাবনার বিষয়। প্লাস্টিক একটি যৌগ, এটি তাপ পেলে এর সঙ্গে থাকা নানা উপাদান ক্ষতিকর হয়ে উঠতে পারে। প্লাস্টিকে থাকা বিসফেনল এ বা বিপিএ, থ্যালেট এবং পলিস্টাইরিন জাতীয় উপাদানগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করে, ক্যান্সার ডেকে আনে, এমনকি শরীরের কোষের জেনেটিক গঠনও বদলে দিতে পারে। গবেষণা প্রতিবেদনটি গত এপ্রিলে প্রকাশিত হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ওয়াটার, এয়ার, সয়েল পলিউশনে। গবেষণাটি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অ্যাকুয়াটিক জুওলজি রিসার্চ গ্রুপের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের একদল বিজ্ঞানী। নেতৃত্ব দিয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, জল এবং স্থল উভয় পরিবেশেই মাইক্রোপ্লাস্টিকের ভয়ানক দূষণ আমরা দেখছি। এবারের গবেষণায় আমরা দেখাতে চেয়েছি ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণের প্রভাবে আমাদের জাতীয় মাছ ইলিশের কি অবস্থা হয়। যে কোনো প্রাণী একটি দূষণে যখন আক্রান্ত হয়, স্বাভাবিকভাবে প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং স্বভাবত অন্যান্য দূষণের ক্ষতিকর প্রভাব পড়ে। আমাদের এই গবেষণা আমাদের নিজেদের সচেতন হয়ে উঠতে সাহায্য করবে। এটা কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং এর মাধ্যমে আমরা জলজ প্রতিবেশের নাজুক অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি। তো গত বছর এরকম আরেকটি রিসার্চ প্রকাশিত হয়েছে আমেরিকাতে। সেটা হলো যে আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের যারা কারাগারে মৃত্যুবরণ করেন অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদের অন্ডকোষ পরীক্ষা করে দেখা গেছে যে এরকম 23 জনের 46টি অন্ডকোষ পরীক্ষা করে দেখা গেছে যে সেখানে তাদের অন্ডকোষে অনেক পরিমাণে প্লাস্টিক পাওয়া গেছে, মাইক্রোপ্লাস্টিক সেখানে অ্যাকুমুলেটেড হয়েছে বা জমা হয়েছে, যেটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তো এটা খুবই একটা ভয়ানক অবস্থা যে এখন প্লাস্টিকের হাত থেকে কারো রক্ষা নেই। জলে স্থলে সব জায়গায় আমরা প্লাস্টিক ছড়িয়ে দিয়েছি। মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে পোলার বেয়ারের মধ্যেও, যারা সেই মেরু অঞ্চলে সাদা তুষারের মধ্যে বাস করে। সেখানেও দেখা গেল যে লোকালয়ের বাইরে জনগণের মানুষের কাছ থেকে অনেক দূরে, তারপর তাদের শরীরেও দেখা গেল যে টেফলন বা প্লাস্টিক পাওয়া গেছে, পারসিস্টেন্ট প্লাস্টিক পাওয়া গেছে। তো প্লাস্টিকের এই ক্ষতিকর প্রভাবের কারণে অদূর ভবিষ্যতে মানুষের বিভিন্ন রোগ বালাইতে হবেই, প্লাস আমরা এই যে মানুষের অন্ডকোষে প্লাস্টিকের উপস্থিতি ভবিষ্যতে দেখা গেল যে মানুষকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিবে, বিভিন্ন ধরনের রোগ বালাই হবে, সেটা তো আছেই, প্লাস বংশ বিস্তারের পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে এই মাইক্রোপ্লাস্টিক্স। তো মাইক্রোপ্লাস্টিকের এই যে একটা বিস্তার, সেটা কিভাবে হলো, এটা বেশি দিন আগের কথা নয়। 1945-এর দিকে বা 1940-45-এর দশকে দেখা গেল যে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার শুরু হয়। তখন সামরিক বা এবং যুদ্ধের মধ্যে দেখা গেল যে নাইলন এবং বিভিন্ন প্লাস্টিকের ব্যবহার শুরু হয়। তারপর 60-এর দশকে এসে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়। আমেরিকাতে হলিউডের একটা মুভি আছে দ্য গ্র্যাজুয়েট। ওই গ্র্যাজুয়েট মুভিতে ডাস্টিন হফম্যান, তিনি ছিলেন একজন কলেজের গ্র্যাজুয়েট, সামার ভ্যাকেশন অথবা কলেজ গ্র্যাজুয়েশন করে মা বাবার সাথে বসবাস করতে আসেন বা খুঁজতেছেন চাকরি বাকরি বা কি করা যায়। তখন তাকে তার গার্লফ্রেন্ডের বাবা বলেন যে, ইয়াং ম্যান, আই উইল সে ইউ ওয়ান ওয়ার্ড, প্লাস্টিক। তুমি যদি কিছু করতে চাও তাহলে প্লাস্টিকে বিনিয়োগ করো। তো সেই 1960-এর দশকের সেই সময় থেকে কত 40 আর এখানে 30, প্রায় 70-80 বছর, এই 70-80 বছরে দেখা গেল যে প্লাস্টিক
দুনিয়ার সর্বত্র ছড়িয়ে পড়েছে। এখন এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য বিজ্ঞানীরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছেন কিভাবে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করা যায়। মানে হলো যে এখন আমরা যে প্লাস্টিক আছে আমাদের, যেসব প্লাস্টিক বাজারে আছে সেগুলি দেখা গেল যে মাটিতে বা পানিতে বা পরিবেশে ধ্বংসপ্রাপ্ত হতে অনেক সময় লাগে, ফলে এতে নানা ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু এমন প্লাস্টিক যদি বানানো যায় যে প্লাস্টিক অল্প দিনে ধ্বংস হয়ে যাবে, অথবা ব্যাকটেরিয়া বা ভাইরাস সেগুলিকে খেয়ে ফেলতে পারবে, বা তাদের যে কার্বন কার্বন যে একটা বন্ড সেটা ভেঙে দিতে পারবে, তো সেরকম প্লাস্টিক এখনো তৈরি হয় নাই, বা হলেও সেগুলি দেখা গেলো এখনো সব জায়গায় ব্যবহার হচ্ছে না। বরঞ্চ প্লাস্টিকের আমরা নিত্য নতুন ব্যবহার দেখতেছি, এবং যেসব খাবারের সাথে প্লাস্টিকের সংস্পর্শ আসতেছে সেটাও আজকাল দেখা গেল যে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে বোতলজাত খাবার, বোতলজাত পানীয় ইত্যাদি দেখা গেল দীর্ঘদিন দোকানে বা শেলফে পড়ে থাকে। তো প্লাস্টিকের কন্ট্যাক্টে থাকা খাদ্য দ্রব্য খুব ক্ষতিকর। আরেকটা জিনিস মানুষ করে থাকেন, যেটা হলো যে প্লাস্টিকের কন্টেইনারে করে মাইক্রোওয়েভে খাবার গরম করেন। এটাও আসলে খুব খারাপ ব্যাপার, কারণ হলো যে এতে করে প্লাস্টিকের বিভিন্ন ক্ষতিকর উপাদান খাবারের সাথে মিশে এবং প্লাস্টিকের কন্টেইনার থেকে লিচিং হয়ে আস্তে আস্তে প্লাস্টিক ব্রেকডাউন করতে থাকে এবং খাবারের সাথে প্লাস্টিকের কন্টামিনেশন হয়। তো যাই হোক, প্লাস্টিক এখন বাংলাদেশে দেখা গেল যে জাতীয় মাছ ইলিশের মধ্যে ঢুকে গেছে, এবং এটা একটা বড় ধরনের সমস্যা। আপাতত আমার মনে হয় যে কোনো সমাধান নেই। কনজাম্পশন কমিয়ে দেওয়া এবং কিছুটা সতর্ক থেকে যদি নিজেকে রক্ষা করা যায়, এছাড়া আর কিছু এখনো আসলে করার নেই। আবার বেশি ভয় পাওয়ারও কারণ নেই, কারণ মানুষের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিকের ধারণ ক্ষমতা আছে, এবং অথবা মানুষ দেখা গেল যে কিছু জিনিস কিছু প্লাস্টিক খেয়েও সুস্থ থাকতে পারে, সেই একটা লিমিট আছে। তো এই লিমিটটা হয়তো ব্যক্তি বিশেষের জন্য ভিন্ন হতে পারে, তারপরও একটা লিমিট আছে। তো সেটাই হয়তো এখনো ভরসা, কিন্তু অদূর ভবিষ্যতে এটা আসলে বিভিন্নভাবে চেষ্টা করতে হবে যাতে প্লাস্টিকের কাছ থেকে এবং মাইক্রোপ্লাস্টিকের কাছ থেকে দূরে থাকা যায়, অথবা শরীরে যাতে কোনোভাবে ইনজেস্ট না হয়, বা আমরা যাতে খাবারের মাধ্যমে বা কসমেটিক্সের মাধ্যমে শরীরে মাইক্রোপ্লাস্টিক্স না ঢুকাই। থ্যাংক ইউ।